হামলা ও হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। মানবাধিকার লঙ্ঘন চলেছে প্রকাশ্যেই। একই সময়ে অর্থ পাচার, ব্যাংক লুট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। উন্নয়নের নামে হয়েছে অবাধ দুর্নীতি, পরিবেশ ধ্বংস, ভবন ধ্বংস, অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অসংখ্য মানুষের। এসবই ছিল কাঠামোগত সহিংসতার বাস্তব চিত্র। মুক্তিযুদ্ধের মতো মহান ঐতিহাসিক ঘটনাকে স্বৈরতান্ত্রিক মতাদর্শের হাতিয়ার বানানো হয়। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ কার্যত বন্ধ করে দেয়া হয়। এসব কারণ মিলেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়। কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাই মাসে নতুন মোড় নেয়। রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে সহস্রাধিক নাগরিক নিহত হন। এই রক্তপাতী আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয়। শেষ পর্যন্ত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বলসহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশ নামক এই ভূখণ্ডের মানুষের জুলুম, শোষণ ও বৈষম্যের দীর্ঘদিনের লড়াইয়ের একটি ধারাবাহিক রূপ। এটি একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বাভাবিক প্রকাশ। পদ্মা, যমুনা, মেঘনা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদীতে প্লাবিত এই বদ্বীপ উর্বর মাটি ও প্রকৃতির বৈচিত্র্যে সমৃদ্ধ। এই ভূখণ্ডের মানুষের সঙ্গে সঙ্গে নিজস্ব এক জীবনযাত্রা গড়ে উঠেছে। নদী নির্ভর ওই ভৌগোলিক বাস্তবতায় এখানকার মানুষের সামাজিক গঠন, উৎপাদন ব্যবস্থা, ধর্মীয় চর্চা, জীবন দর্শন ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার ভেতর বিভিন্ন ধর্ম, দর্শন ও জীবনবোধের একটি স্বাভাবিক মিশেল দীর্ঘকাল ধরে গড়ে উঠেছে। এই আবহমান জীবন ও সমাজ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা আসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে। প্রায় 200 বছরের শাসনে তারা বাংলার জমিন নিংড়ে সম্পদ লুট করেছে। একের পর এক দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। একই সঙ্গে তারা নিজেদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে অনুগত সামাজিক শ্রেণী তৈরি করেছে এবং শাসনের উপযোগী আইন কানুন চাপিয়ে দিয়েছে। এই শাসন একদিকে বাংলার স্থানীয় শিল্প, সমাজনীতি, রাজনীতি ও দর্শনের স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। অন্যদিকে ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক সম্প্রীতি ও পার্থক্যকে বিদ্বেষে রূপ দেয়। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির সূচনা হয়। হিন্দু ও মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে গভীর অনাস্থা ও বিভেদের বীজ তখনই রোপিত হয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই ভূখণ্ডের মানুষ নানা কায়দায় প্রতিবাদ, প্রতিরোধ ও বিদ্রোহ গড়ে তুলেছিল। ইতিহাস জুড়ে একের পর এক আন্দোলন ও বিদ্রোহে তারা শাসনকে অন্যায়কে চ্যালেঞ্জ করেছে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, চূড়া বিদ্রোহ, পাগলপন্থী আন্দোলন, বারাসাত বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, বিপ্লবী সিপাহী বিপ্লব, চট্টগ্রাম যুব বিদ্রোহ তারই উদাহরণ। এরপর এসেছে মুলুকে চলো আন্দোলন, সলঙ্গা গণহত্যা, তেভাগা আন্দোলন, টঙ্ক আন্দোলন, নাচল বিদ্রোহ ও নানকার বিদ্রোহ। এসব লড়াইয়ে এই জনপদের রক্তে মাটি বারবার রঞ্জিত হয়েছে। উপনিবেশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনও ছিল এই অঞ্চলের মানুষের আরেকটি গণতান্ত্রিক সংগ্রাম। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, বরং নতুন রাষ্ট্রটি দ্রুতই এক ধরনের ঔপনিবেশিক রূপ ধারণ করে। পাকিস্তান জনগণের মুক্তির বাহন না হয়ে পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার যন্ত্রে পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন সেখানে ঘটেনি। এই বাস্তবতার বিরুদ্ধে আবারও আন্দোলনে নামে এই অঞ্চলের মানুষ। 1948 থেকে 1950 সালের জমিদার প্রথা উচ্ছেদের, কৃষক বিদ্রোহ সমূহ, 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান সেই ধারাবাহিকতারই গুরুত্বপূর্ণ ধাপ। এসব আন্দোলনের পথ ধরে 1971 সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়, যা এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার সংগ্রামের সবচেয়ে উচ্চতম মুহূর্ত। অগণিত মানুষের রক্তময় শেষ পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
মাত্র 25 বছরের ব্যবধানে দুটি রাষ্ট্রের জন্ম প্রক্রিয়ার সঙ্গে এই অঞ্চলের মানুষের সক্রিয় অংশগ্রহণ তাদের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম ও রাজনৈতিক তৎপরতারই স্পষ্ট স্মারক। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও খুব দ্রুত স্পষ্ট হয় সেই রাষ্ট্রের কাঠামো ঔপনিবেশিক উত্তরাধিকারী বহন করছে। স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার ছিল, কিন্তু 1972 সালে প্রণীত সংবিধানে সেই অঙ্গীকার বাস্তবায়নের বদলে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল এবং সাংবিধানিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেয়া হয়। সংবিধানে বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ। বাস্তবে দেখা যায় সেই ক্ষমতা কেন্দ্রীভূত করা হয় একজন সুপ্রিম লিডারের হাতে। পরবর্তীতে একের পর এক জনবিরোধী সংশোধনীতে জনমানুষের গণতান্ত্রিক এবং নাগরিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়, ক্ষমতাকে আরও কুক্ষিগত করা হয়, একই সঙ্গে যুক্ত হয় ঔপনিবেশিক আইন কাঠামো। এই মিলন থেকেই বাংলাদেশ রাষ্ট্রের এক ফ্যাসিবাদী কাঠামো গড়ে ওঠে। এই কাঠামো গত 54 বছরের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ বারবার ব্যাহত করেছে। যিনি ক্ষমতায় এসেছেন তাকে শান্তিপূর্ণভাবে নামানোর কোনো টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। একই সঙ্গে নানা অজুহাতে রাষ্ট্র নাগরিকদের প্রাণের অধিকারকে বিপন্ন করে তুলেছে। নাগরিকদের বেঁচে থাকার সহজাত অধিকারের করুণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি সহিংসতার ঘটনায়। কখনো এসবের নাম দেয়া হয়েছে ক্রসফায়ার, কখনো অভিযান, কখনো আইন শৃঙ্খলা রক্ষা। নাগরিকদের বেঁচে থাকার সহজাত অধিকারের করুণ চিত্র স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি সহিংসতার ঘটনায়। কখনো এসবের নাম দেওয়া দুঃখিত আমি আবার পড়ছি। 1990 সালের গণ আন্দোলনের মাধ্যমে সামরিক স্বৈরাচার পতন ঘটলেও গণতন্ত্রের পথে যাত্রা মসৃণ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের পদযাত্রায় গভীর হয়েছে। সেই ধারাবাহিকতাতে এই 15 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার চূড়ান্ত রূপ প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। গুম, ক্রসফায়ার, 1913 সালের শাপলা চত্বরের হত্যাযজ্ঞ, ভিন্ন মতের চিন্তক এবং লেখকদের ধারাবাহিক হত্যা, ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন নিবর্তনমূলক আইনে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, এমনকি মত প্রকাশের কারণে সাধারণ মানুষের বিরুদ্ধে গণহারে মামলা, আইনি হেফাজতে হত্যার মতন ঘটনাগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর ভয়াবহ বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতি কৃষক ও শ্রমজীবী মানুষের উপর দাঁড়িয়ে থাকলেও এর সুফল ভোগ করেছে সমাজের একটি ক্ষুদ্র অংশ। স্বাধীনতার পর রাষ্ট্র গঠনের শুরুতেই এই বৈষম্যের বীজ রোপিত হয়। রাষ্ট্রায়ত্তকরণের নামে ক্ষমতাসীন দলের অবাধ লুটপাট, মজুতদারি এবং চোরাচালান দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। উৎপাদনমুখী শিল্প গড়ে তোলার পথে না গিয়ে দেশ ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়ে। এতে স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল অর্থনীতি গড়ে ওঠেনি, বরং সাহায্য, অনুদান ও ঋণ নির্ভর একটি অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে। এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্যমূলক উন্নয়ন ধারণা, যা অল্প কিছু মানুষের লাভ নিশ্চিত করলেও সাধারণ মানুষের জীবন বদলাতে পারেনি। নতুন কর্মসংস্থান তৈরির পথ সংকুচিত হয়ে পড়েছে। এর সরাসরি ফল হিসেবে দেখা গেছে দুর্ভিক্ষ এবং অসংখ্য অভুক্ত মানুষের নির্মমভাবে মৃত্যু। স্বাধীন বাংলাদেশে জাতীয় পুঁজির সুস্থ বিকাশ ঘটেনি, বরং যে পুঁজিপতি শ্রেণী গড়ে ওঠে তারা চরিত্রগতভাবেই লুটপাটকারী, দুর্নীতিবাজ ও দস্যু দখলবাজ হয়ে ওঠে। পরবর্তীতে শিল্প পুঁজি কিছুটা গড়ে উঠলেও এই শ্রেণীর মৌলিক চরিত্র বদলায়নি। চরম মুনাফা লোভের কারণে তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভাতা থেকে বঞ্চিত করেছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি। সংগঠিত হওয়ার অধিকার ধারাবাহিকভাবে দমন করা হয়েছে। অন্যদিকে কৃষক সমাজ রাষ্ট্রীয় সহায়তার অভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ে। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটে দৌড়াতে তাদের আরও কোণঠাসা করে তোলে। উচ্চ উৎপাদন খরচের বিপরীতে ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে। এক পর্যায়ে তারা কৃষিজমির মালিকানা হারাতে শুরু করে। কৃষিভূমি থেকে উচ্ছেদ হওয়া বিপুল জনগোষ্ঠীর খুব অল্প অংশই আনুষ্ঠানিক শিল্প কাজের সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়। অধিকাংশ মানুষ ভূমিহীন কৃষক, বর্গা চাষি বা
দিনমজুর হিসেবে টিকে থাকার সংগ্রামে নামে, কেউ জীবিকার দাগিতে শহরমুখী হয় এবং নানা অনানুষ্ঠানিক পেশা কাজ এবং ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হয়। আবার কেউ প্রবাসী শ্রমিক হিসেবে পাড়ি জমাতে শুরু করে। যে তৈরি পোশাক শিল্পের শ্রমিক এবং প্রবাসী শ্রমিকরা বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় যোগান দিচ্ছে দেশের অর্থনীতিকে সচল রাখতে, তারাই আজ সবচেয়ে বেশি শোষণ ও বঞ্চনার শিকার। রেমিটেন্স আয়ের পরিসংখ্যানের আড়ালে চাপা পড়ে যায় প্রবাসী শ্রমিকদের লাশ হয়ে দেশে ফেরার চরম নির্মম বাস্তবতা। আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয় অনানুষ্ঠানিক খাতে, কিন্তু এই খাতের জন্য কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সুরক্ষা নেই, বরং রাষ্ট্রের বিমতাসুলভ এবং নিপীড়নমূলক আচরণে এখানকার শ্রমজীবী মানুষের ন্যূনতম নাগরিক এবং মানবিক অধিকারও স্বীকৃতি পায় না। বিগত 15 বছরের দেশে একটি লুটপাট নির্ভর অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে, জ্বালানি খাতে ঘটেছে নজিরবিহীন দুর্নীতি, পুরো রাষ্ট্র ধীরে ধীরে একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল। উন্নয়নের স্লোগান ব্যবহার করে পরিবেশ ও জীবন বৈচিত্র্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে একে একে বৈষম্যমূলক চুক্তি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রায় ভারতের নেতিবাচক ভূমিকার কথা আজ অজানা নয়। গত 54 বছরের এই রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় আমরা এমন এক রাষ্ট্র পেয়েছি যা কেবল শ্রমজীবী মেহনতি মানুষ এবং ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয়, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার অস্বীকার করেনি, বরং নাগরিক হিসেবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতেও ব্যর্থ হয়েছে। এই বাস্তবতার বিরুদ্ধে বারবার প্রতিরোধ গড়ে উঠেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষার আন্দোলন হয়েছে, উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে ফুলবাড়িতে মানুষ দাঁড়িয়েছে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের দাবিতে আন্দোলন হয়েছে, সুন্দরবন সহ প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষার দাবিতে মানুষ রাজপথে নেমেছে, ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। নো ভ্যাট আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং মোদি বিরোধী আন্দোলনও ছিল সংগঠিত আন্দোলন। এইসব আন্দোলন আসলে নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ। এই দীর্ঘ ধারাবাহিকতার ফল হিসেবেই 24 সালের জুলাই মাসে ঘটে যায় সেই গণবিস্ফোরণ। বাকি অংশটুকু পাঠ করবেন তুহিন খান এবং নাজিফা জান্নাত। জুলাইয়ের পথ। জুলাই আমাদের সামনে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের মৌলিক প্রশ্নটি স্পষ্টভাবে হাজির করে। জুলাই কেবল শাসক পরিবর্তনের ঘোষণা ছিল না, এটি ছিল ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রকাশ। অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিকের পরিসরের দাবি নিয়েই জুলাই আমাদের সামনে এসেছিল। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ গ্রহণ করলেও 1.5 বছর পর এসে বাস্তবতা ভিন্ন ও হতাশাজনক। একই সঙ্গে যে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের স্বপ্ন তৈরি ছিল তা আজ অনেকটাই ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চার পুনরুত্থান। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংখ্যাগুরুর পাশাপাশি সংখ্যালঘুর কণ্ঠস্বর নিশ্চিত করার যে গণতান্ত্রিক ধারণা তার গুরুতর লঙ্ঘন ঘটেছে। ধর্মীয়, জাতিগত ও লৈঙ্গিক পরিচয়ের সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় সব রাজনৈতিক শক্তি কোনো না কোনোভাবে নারী, সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবিচারমূলক আচরণ করেছে। গণতন্ত্রের নাম ব্যবহার করেও বাস্তবে সংখ্যাগরিষ্ঠতাবাদের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে। নাগরিকের যান ও মালের নিরাপত্তার প্রশ্নকে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছিল, তবু প্রাণাধিকার ও মানবাধিকার আজও নিশ্চিত করা যায়নি। অভ্যুত্থানের পরও আমরা দেখেছি রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরেছে। এর পাশাপাশি নাগরিকের জীবন, সম্পদ, সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তির ওপর বিভিন্ন উগ্রগোষ্ঠীর আক্রমণ বাড়ছে। এইসব ঘটনায়
অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে, যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটে শাসন ক্ষমতায় জনগণের কর্তা সত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে। আমাদের মূলনীতি, আমাদের রাষ্ট্র প্রকল্প, রাজনৈতিক কর্মসূচি ও দাবি দেওয়া প্রণয়ন, পাশাপাশি সংগঠনের কাঠামো ও পরিচালনার পদ্ধতির ওপর ভিত্তি হবে 5টি মূলনীতি। সংগঠনের অভ্যন্তরীণ ও বহিরাগত সম্পর্ক নির্ধারণেও এই নীতিগুলোই দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। এই 5টি মূলনীতি হলো গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। প্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। এই লক্ষ্য সামনে রেখে আমরা একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই। উদ্দেশ্যগুলো: 1. সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা। ক্ষমতার আশেপাশে থাকা রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য মরিয়া। ক্ষমতা হারানোর ভয় তাদের গ্রাস করে রেখেছে। এই ক্ষমতার দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাসের কারণে দেশে আজ জনগণের পূর্ণ ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই নির্দিষ্ট সময় পরপর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান শর্ত। তবে শুধু ভোট দেওয়ার অধিকার থাকলেই গণতন্ত্র হয় না। আমরা এমন গণতন্ত্র চাই যেখানে সংখ্যালঘু, দুর্বল ও প্রান্তিক মানুষের কথাও গুরুত্ব পাবে, যেখানে ক্ষমতাহীন মানুষের কণ্ঠস্বর শোনা যাবে এবং নাগরিক অধিকার বাস্তবে সুরক্ষিত থাকবে। আমরা চাই রাষ্ট্র ও সমাজের সব প্রতিষ্ঠানেই গণতন্ত্রের চর্চা থাকুক। একই সঙ্গে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অসম ক্ষমতার কাঠামো ভাঙতে সক্রিয় ভূমিকা রাখতে চাই। 2. সাম্য ও সমাধিকার প্রতিষ্ঠা। বাংলাদেশ শুরু থেকে জাতিগত, ধর্মীয় ও লিঙ্গীয় সংখ্যাগরিষ্ঠতাবাদী একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে। রাষ্ট্র এখানে বাঙালি ব্যতীত অন্যান্য জাতিগোষ্ঠীকে স্বীকার করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মসহ ও অন্যান্য বিশেষ আকিদাগত প্রান্তিক জনগোষ্ঠী ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক হামলা ও আক্রমণ, নিপীড়নের শিকার হয়ে আসছে। এই দেশে নারীর সমান অধিকার এখনো নিশ্চিত হয়নি, বরং নারীরা প্রতিদিন যৌন হয়রানি সহ বিভিন্ন ধরনের সহিংসতার মুখে পড়ছে। একইভাবে অন্যান্য প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষেরও কোনো সামাজিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান অধিকার থাকবে। সকল লিঙ্গ, জাতিগোষ্ঠী এবং ধর্ম ও বিশ্বাসের মানুষের নিরাপত্তা ও সমমর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় তাদের সমান অধিকার থাকবে। এর পাশাপাশি আমরা চাই রাষ্ট্র ও সমাজ পরিচালনার প্রতিটি স্তরে তাদের সক্রিয় অংশগ্রহণ ও প্রকৃত অংশীদারিত্ব নিশ্চিত করা। 3. সংবিধান সংস্কার। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষেই এই ক্ষমতা সংবিধানের অধীনেই প্রয়োগ হওয়ার কথা। একই সঙ্গে বলা হয়েছে সংবিধান হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের সাথে অসামঞ্জস্য কোনো আইন থাকলে তা বাতিল বলে গণ্য হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি 1972 সালের সংবিধান এবং পরবর্তী সংশোধনীগুলোর মধ্যে বারবার জনগণের সেই ক্ষমতার মালিকানাকে অস্বীকার করা হচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতা ধীরে ধীরে জনগণের হাত থেকে সরে গিয়ে সীমিত কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে।
আমরা এমন সংবিধান সংস্কারের পক্ষে কাজ করতে চাই যা সত্যিকার অর্থে সপ্তম অনুচ্ছেদের চেতনা বাস্তবায়ন করবে, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে। এজন্য সংবিধানের সঙ্গে অসামঞ্জস্য অনুচ্ছেদগুলো বাতিল, পরিবর্তন বা সংশোধন করতে হবে। আমাদের লক্ষ্য এমন একটি সংবিধান গড়ে তোলা যা বাস্তব অর্থেই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসেবে কাজ করবে। এর পরের অংশটুকু পাঠ করবেন তুহিন খান। ধন্যবাদ।